তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমাদের একদম অধ্যায় ভিত্তিক অর্থাৎ সিলেবাস অনুযায়ী সাজেশান আলোচনা করব এবং কেবলমাত্র সাজেশান নয়, তোমরা শেষে মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্রও পেয়ে যাবে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ বাংলায় তো সাজেশন থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। মডিউল ওয়ানে প্রথমে সিলেবাস টপিক তোমাদের দেখে নেবে কি আছে। প্রথমে সিলেবাসের টপিক আছে ভারতের সংবিধান, সাংবিধানিকতাবাদ অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনালিজম এবং সাংবিধানিক মূল্যবোধ কনস্টিটিউশনাল ভ্যালু, সেখানে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এই হচ্ছে সিলেবাস প্রথম অধ্যায়। সেখান থেকে কি প্রশ্ন আমি রেখেছি দেখো, যে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। এবং তোমরা জানো যে তোমাদের যে এই পেপারে পরীক্ষা দিচ্ছ, এই পেপারটা তোমাদের 25 নম্বরের প্রশ্ন থাকে। 25 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। এবং এই 25 নম্বরটা 10 + 15 এইভাবে ভেঙে থাকতে পারে, বা 15 + 10 এইভাবেও ভেঙে প্রশ্ন কিন্তু থাকতে পারে। ঠিক আছে, যাই হোক তোমরা সাজেশনটা বুঝে নাও। 2 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। এই 4টে প্রশ্ন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন এখানে আছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। এই টপিকটা থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 6টা প্রশ্ন আছে, তার মধ্যে 4টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এবং 3টে প্রশ্ন, মজার ব্যাপার, 3টে প্রশ্ন করলেই তোমরা 4টে প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। কারণ এই যে প্রশ্নটা এখানে দেখছো, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গড়ে উঠেছে। মূল নীতিগুলো কি? মূল নীতিগুলো হচ্ছে এই ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, যেটা এখানে প্রশ্ন দেওয়া আছে 2 নম্বরের প্রশ্ন। সাম্য আর সৌভ্রাতৃত্ব, আর হচ্ছে ন্যায় বিচার আর স্বাধীনতা। আশা করি তোমাদের প্রথম যে টপিক ক্লিয়ার হলো। এবার দ্বিতীয় টপিক বা দ্বিতীয় অধ্যায় থেকে কি প্রশ্ন করবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, এখানে রুল অফ ল এবং সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ মৌলিক অধিকার, আইনের শাসন, ক্ষমতার বিভাজন। এখান থেকে কি প্রশ্ন করবে আলোচনায় আসছি। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের তৈরি করা আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও অ্যান্সারের, তাহলে তোমরা নিচে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে পিডিএফ নোটস তোমরা কিনতে পারো। এখান থেকে প্রশ্ন আছে কি, ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি লেখো। ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি লেখো। এই 6টা যে মৌলিক অধিকার আছে, ওই মৌলিক অধিকারগুলো সংক্ষেপে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। আইনের অনুশাসন কাকে বলে, এর মূলনীতি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার্ট দিয়ে নাও। ঠিক আছে, আইনের অনুশাসন কাকে বলে, এর মূলনীতি। তারপর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূলনীতি। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা, এটা তো স্টার্ট দেওয়াই আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, তারপরে 3 নম্বর যে টপিক আছে তোমাদের, 3 নম্বর টপিক বা 3 নম্বর অধ্যায় মডিউল 1 থেকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো সম্পর্কেই তোমাদের ভালো করে পড়তে হবে এবং এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসবে? 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। তারপরে আছে কি, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। তোমাদের মডিউল 1 কমপ্লিট, খুব বেশি পড়তে লাগছে না, এগুলো করলেই কমন পাবে। এবার মডিউল 2 খুব কম পড়তে হবে। মডিউল 2 প্রথম টপিক আছে মৌলিক কর্তব্য, এর উদ্ভব, গুরুত্ব, তাৎপর্য। এখান থেকে কি কি প্রশ্ন করবে দেখো, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্বের উদ্ভবের প্রেক্ষাপট, দায়িত্ব মানে হচ্ছে কর্তব্য, কর্তব্যের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটা করছো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এটা মাথায় রাখো কোয়েশ্চেনটা, কেন আমি বলছি পরে। তারপরে পরের টপিক ওখানে আছে অনুচ্ছেদ 51 ক উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ। এর আগের প্রশ্ন বলেছি না, মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, সেটাই এখানে প্রশ্ন আছে। ভারতের সংবিধানে 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। প্রশ্ন একটু ঘুরে আসছে, একই প্রশ্ন, এই প্রশ্নটা এখান থেকে আসবেই কমন। পরের প্রশ্ন,
পরের টপিক আছে এখানে কি মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান ও সীমাবদ্ধতা। এখান থেকে দুটো প্রশ্ন আছে, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা আর মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। তোমাদের সাজেশন কমপ্লিট করে দিলাম। এবারে মডেল প্রশ্নপত্র দেখো। এবারে তোমরা মডেল প্রশ্নপত্রটা দেখে নাও, অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। দেখো দুটো সেট তৈরি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমাদের জন্যও আছে, তোমরা দেখতে থাকো। দেখো প্রথম সেটে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম মডিউল থেকে, দেখো মৌলিক অধিকারের সংজ্ঞা দাও, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি, কী কী, স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন এখানে আছে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। দ্বিতীয় মডিউল থেকে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি, কী কী, এগুলির তাৎপর্য লেখো। আর পরের প্রশ্ন এখানে আছে ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব কর্তব্য উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা। 2 নম্বর সেট থেকে দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতা শব্দ দুটির অর্থ তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা আলোচনা করো। এবার মডিউল টু থেকে কি আছে, মডিউল 2 থেকে আছে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো। আরেকটা হচ্ছে ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, বর্তমান সমাজ ব্যবস্থায় এই কর্তব্য কতটা জরুরি বলে তুমি মনে করো। এবারে ইংলিশ ভার্সানে তোমরা যারা আছো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরাও দেখে নাও সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্র বা মডেল প্রশ্নপত্র দেখে নাও।